গুড ইভিনিং সবাইকে। আমি হিস্ট্রি থেকে আজকে গুপ্ত যুগের স্থাপত্য, চিত্রকলা, বিজ্ঞান, সাহিত্য, গুপ্ত যুগটা পুরাই তোমরা সঙ্গে আজকে শেয়ার করুম। ইতিহাস থেকে যে ষোড়শ মহাজনপদ, ওই ষোড়শ মহাজনপদ, সম্রাট অশোক, এই টপিকটা আমি পুরোটাই তোমরা সঙ্গে আলোচনা করছি, প্লাস আমি কোশ্চেনও দিয়ে দিছি। আজকে আমি গুপ্ত যুগটা তোমরা সঙ্গে শেয়ার করুম। গুপ্ত যুগের থেকে কিছু কোশ্চেন আমি গুপ্ত যুগের যে স্থাপত্য ভাস্কর্য, এটা রাজু শেঠের বইয়ের থেকেই পড়ছি। তোমরা আছে না গুপ্ত যুগের যে রাজারা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, এটি না পড়লেও হইব, কারণ গুপ্ত যুগের থেকে শুধু স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বিজ্ঞান, সাহিত্য, অর্থাৎ সাহিত্য, চিত্রকলা, এটি ভালো করে পড়িবা। এটির থেকে যে কোশ্চেনটি আছে ওইটি ভালো করে পড়িবা। ওইখানে কিন্তু যেমন আমরা ষোড়শ মহাজন পদে কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে বা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা থাকে, এটি পড়ছি, কিন্তু গুপ্ত যুগের মধ্যে এটি পড়ন লাগতো না। গুপ্ত যুগের থেকে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, কারণ এটা সিলেবাসেই তারা উল্লেখ করে দিছে যে গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বিজ্ঞান ও সাহিত্য। তো ওইখান থেকে যেটাই সিলেবাসে আছে ওইটাই আমরা পড়ুম। যাই হোক, শুরু করি আমি। ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগ, রোমের ইতিহাসের অর্গাস্টাসের যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসের এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন। কে তুলনা করেছেন? ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে। তাহলে ইতিহাসের পেরিক্লিসের যুগ কোন যুগকে বলা হয়? গুপ্ত যুগকে। রোমের ইতিহাসের অগাস্টাসের যুগ গুপ্ত যুগকে বলা হয়। আর এলিজাবেথের যুগ ও গুপ্ত যুগকে বলা হয়। এটা কে তুলনা করেছেন? ঐতিহাসিক বার্নেট। গুপ্ত যুগ থেকে মেইনলি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। তো আমি তো রাজা যে রাজাগুলো আছে, সমুদ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটির ডিটেলস কিন্তু আমি পড়ছি না। আমি ডাইরেক্ট স্থাপত্য ভাস্কর্য থেকে যে কোশ্চেনটি ওইটি মুখস্থ করছি। তো আমার কাছে যাই নোট আছে আমি তোমরা সঙ্গে শেয়ার করতেছি। তোমরা যদি সম্ভব হয় রাজু শেঠের বইয়ের থেকে আরেকবার ডিটেলসটা পড়া লইও। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিদ্যা উৎসাহী ও সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী ছিলেন? বিদ্যাতে উৎসাহী ও সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক ছিলেন। গুপ্ত যুগে সংস্কৃত ভাষা ও সাহিত্যের পূর্ণ বিকাশ ঘটে। এই যুগের অধিকাংশ লিপিগুলো সংস্কৃত ভাষায় লেখা। মহাকবি কালিদাস কী রচনা করেন? গুপ্ত যুগের একজন কবি হলেন মহাকবি কালিদাস। শকুন্তলা, মেঘদূতম, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানম, রঘুবংশম প্রভৃতি কাব্য, নাটক বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এরপরে শূদ্রক কী রচনা করেন? মিচ্ছকটিক। বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। এটি আমি রাজু শেঠের বইয়ের থেকে লিখছি। বিষ্ণু শর্মা কী রচনা করেন? পঞ্চতন্ত্র। ভারবি, কিরাতাজুন্নিয়ম, ভাস, স্বপ্নবাসব দত্ত ও চারু দত্ত, এই দুটা গ্রন্থ রচনা করেন। গুপ্ত যুগে বুদ্ধায়ন, উপবর্ষ, ঈশ্বর কৃষ্ণ প্রমুখ খ্যাতনামা দার্শনিক তাদের বিখ্যাত দর্শন শাস্ত্র রচনা করেন। তাহলে গুপ্ত যুগের একজন বিখ্যাত দার্শনিককে? উপবর্ষ, ঈশ্বর কৃষ্ণ, বুদ্ধায়ন প্রমুখ। বুদ্ধ দার্শনিকরা অমূল্য দর্শনশাস্ত্র রচনা করে গেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বসুবন্ধু, চন্দ্রগুমিন প্রমুখ। গুপ্ত যুগে ভারতীয় জ্যোতির্বিদ্যায় গ্রিক প্রভাব সুস্পষ্ট। এই যুগের মুদ্রায় রোমের প্রভাবও সুস্পষ্ট। কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন। কাব্যচর্চার জন্য, অর্থাৎ সমুদ্রগুপ্ত কাব্যের সেরা ছিলেন, সেই জন্য তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করা হয়েছে। সমুদ্রগুপ্ত ছিলেন সেই যুগের এক অন্যতম সঙ্গীতজ্ঞ, তিনি আবার সঙ্গীতজ্ঞ ছিলেন। আর্যভট্ট, বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তাহলে গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কি? আর্যভট্ট, বরাহমিহির। আর্যভট্ট রচিত সূর্য সিদ্ধান্ত, বরাহমিহির রচিত বৃহৎ সংহিত পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে গ্রিক ও রোমান জ্যোতিষশাস্ত্রের উল্লেখ পাওয়া যায়। আর্যভট্ট ছিলেন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। চিকিৎসা শাস্ত্রের ধন্বন্তরীর অবদান রয়েছে। এটি হচ্ছে জাস্ট আমি যে রাজু শেঠের বই থেকে যে লাইনটি ইম্পর্টেন্ট ওই লাইনটি আমি লিখছি। এবার কোশ্চেন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য, এটা আমরা সিলেবাসে আছে গুপ্ত যুগের থেকে। তো কোশ্চেন হলো, গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার কে ছিলেন? কালিদাস। কালিদাস ছিলেন গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর্যভট্ট। মহাকবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এই কোশ্চেনটি খুব ভালো করে পড়িবা।
গুপ্ত যুগের উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলি হলো অজন্তা, ইলোরা, যেহেতু সিলেবাসে স্থাপত্য আছে, ভাস্কর্য আছে, চিত্রকলাও আছে, সাহিত্য আছে। তো কাব্যগ্রন্থ বা কবি নাট্যকার কী কী স্থাপত্য আছে, কী কী ভাস্কর্য আছে এটি পড়ন লাগবে ভালো করে। গুপ্ত যুগের উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলি হলো অজন্তা, ইলোরা, উদয়গিরির গুহা মন্দির। আর গুপ্ত যুগের পুরাণ কী কী? বায়ু, মৎস্য, বিষ্ণু, ব্রহ্মাণ্ড, ভাগবত। গুপ্ত যুগের স্মৃতিশাস্ত্র নারদ, বৃহস্পতি। এটি বোঝানোর কিছু নাই, তোমরা মুখস্থ করে লাগবে। কে দশমিক পদ্ধতি প্রবর্তন করেন? যেহেতু গুপ্ত যুগের বৈজ্ঞানিক আর্যভট্ট ছিলেন, এই আর্যভট্টই প্রথম দশমিক পদ্ধতি প্রবর্তন করেন। আমরা যে অঙ্কের ভিতরে যে দশমিক ব্যবহার করি, এই দশমিক পদ্ধতিটা প্রথম আর্যভট্টই প্রবর্তন করেন। শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। তিনি প্রথম আবিষ্কার করেন পৃথিবী তার নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে। তাহলে আর্যভট্টের রচিত গ্রন্থ কি? সূর্য সিদ্ধান্ত। আর্যভট্টের রচিত গ্রন্থের নাম সূর্য সিদ্ধান্ত। এই গ্রন্থেই তিনি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। আর আর্যভট্টই প্রথম আবিষ্কার করেন যে পৃথিবী নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে। এরপরে মহাকবি কালিদাসের রচিত গ্রন্থ, একটু আগে আমি কোশ্চেনটা দিছি, আবার আমি রিপিট করছি। এরপরে মথুরা, নালন্দা, বারাণসী ছিল গুপ্তযুগের শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র। তাহলে গুপ্তযুগের শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র কি? মথুরা, নালন্দা, বারাণসী। গুপ্তযুগে প্রথম মধ্যাকর্ষণ শক্তির সত্যতাকে আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত। গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? ব্রহ্মগুপ্তকে গুপ্তযুগের নিউটন বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দিনার। গুপ্তযুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? দিনার। এই দেখো, আমি পুরা কোশ্চেন না করে সবটি একসঙ্গে দিয়ে দিছি। সবটি কে কী রচনা করছে, কোন বৈজ্ঞানিকে কি, বা কোন কবি কোন কাব্যগ্রন্থ রচনা করছে, সবটিই দিয়ে দিছি। এদের মধ্যে কেউ কেউ চিকিৎসক আছিল, কেউ কেউ শৈল্যবিদ। তো আমি সব একসঙ্গে দিয়ে দিছি। তোমরা এই চারটা পুরো মুখস্থ করে রাখবা। এই চারটার মধ্যে যেটি আছে এর বাইরে গুপ্ত সাম্রাজ্য থেকে আর নাই। পুরা চারটা তোমরা একদম সুন্দর করে লেখা মুখস্থ করে রাখবা। বিশাখ দত্তের বিশাখ দত্তের গ্রন্থ কী কী? দেবী চন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস, শূদ্রকের মিচ্ছকটিকম, ভাসের স্বপ্নবাসব দত্ত, চারু দত্ত, ভারবীর কিরাতাজুন্নিয়ম, বাদশায়নের কামসূত্র। যেমন কোয়েশ্চেন কি কেমন করে আইতে পারে? কামসূত্র কে রচনা করেন? গুপ্তযুগের যে কামসূত্র, এই কামসূত্রটা কে রচনা করেন? বাদশায়ন। এরপর পতঞ্জলি মহাভাষ্য, অমরসিংহ শব্দকোষ, বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিক বৃহৎ সংহিতা। যেমন বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহিরের। বুদ্ধঘোষের পদ্মচূড়ামণি। আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেন? সূর্য সিদ্ধান্ত। ব্রহ্মগুপ্ত ব্রহ্মসিদ্ধান্ত খণ্ডখাদ্য। দ্বন্দ্বী কাব্যাদর্শ ও দশকুমার চরিত। কাব্যাদর্শ ও দশকুমার চরিতকে রচনা করেন দ্বন্দ্বী। বাণভট্ট কাদম্বরী। নাগসেন মিলিন্দ পঞ্চহ। বসুবন্ধু অভিধর্ম কোষ। এই বসুবন্ধু কি রচনা করেন? অভিধর্ম কোষ। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র। লাডদেব পাউলিসা। রাজশেখর কাব্যমীমাংসা। এরপরে এদিকে আছে প্রবীণ ভাগবত কি রচনা করেন? অষ্টাঙ্গ সংগ্রহ। আর তরুণ ভাগবত অষ্টাঙ্গ হৃদয় সংহিতা। সুশ্রুতকে রচনা করেন? সুশ্রুত ছিলেন একজন শৈল্যবিদ গুপ্ত যুগে। তিনি কি রচনা করেন? সুশ্রুত সংহিতা। এটি আছে না, কোশ্চেনের মতো দিলে অনেকটি কোশ্চেন হইব। এর লেগে আমি পুরা চার্টের মতো দিয়ে দিছি। তোমরা একদম কার কি গ্রন্থ এটি পুরা সবটি বাংলার মতো আর কি মুখস্থ করে আর লইবা। যেমন আর্যভট্ট কি রচনা করেন? সূর্য সিদ্ধান্ত, বুদ্ধঘোষ, পদ্মচূড়ামণি, অমরসিংহ শব্দকোষ। এরপরে পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? বরাহমিহিরের। গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্রে দুজন চিকিৎসক ও শৈল্যবিদ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তারা কে কে? চরক ও সুশ্রুত। চরক হলেন চিকিৎসক। আমি আবার ব্যাকেট দিয়ে লেখা দিছি গুপ্ত যুগে তিনজন চিকিৎসক ছিলেন। কে কে? চরক, ধন্বন্তরী ও বাগভট্ট, এরা ছিল চিকিৎসক। আর সুশ্রুত ছিলেন শৈল্যবিদ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। কোন গুপ্ত সম্রাট ভালো বীণা বাজাতে পারতেন? সমুদ্রগুপ্ত। কারণ সমুদ্রগুপ্ত সঙ্গীত অনুরাগী ছিলেন। আর সমুদ্রগুপ্ত খুব ভালো গান করতেন এবং বীণা বাজাতে পারতেন। সমুদ্রগুপ্তের উপাধি কি? কবিরাজ। কাকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলা হয়? গুপ্ত যুগকে। গুপ্ত যুগে ধর্মনিরপেক্ষ সাহিত্য বলতে কাকে বোঝায়? নাটককে বোঝায়।
সারনাথে প্রাপ্ত বুদ্ধ মুক্তিগুলি ছিল গুপ্তযুগের ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন। গুপ্তযুগের ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? সারনাথে প্রাপ্ত বুদ্ধ মুক্তিগুলো। গুপ্ত রাজারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। গুপ্ত শিল্পকলার প্রধান কেন্দ্র ছিল সারনাথ ও মথুরা। গুপ্তযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মশাস্ত্র কোনটি? কাত্রায়ণ স্মৃতি। এই কোশ্চেনটা দেখো, গুপ্তযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মশাস্ত্র ছিল কাত্রায়ণ স্মৃতি। আর এই কাত্রায়ণ স্মৃতিটা কি রচনা করেন? একটু আগে আমি চার্টের মধ্যে দিছি। কাত্রায়ণ স্মৃতিটা কার রচনা? না, কাত্রায়ণ স্মৃতিটা দিছি না। গুপ্তযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মশাস্ত্র কাত্রায়ণ স্মৃতি। সারনাথে বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন মুক্তিটি কোন পাথরে নির্মিত? চুনা পাথরে। পাহিয়েন কার রাজত্বকালে আসেন? চীনা পর্যটক পাহিয়েন চন্দ্রগুপ্তের আমলে। গুপ্ত যুগের শেষ রাজা কে ছিল? বুধগুপ্ত। আর গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্ধগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। কৃষ্ণচরিতম কার রচিত গ্রন্থ? সমুদ্রগুপ্তের। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। গুপ্ত সাম্রাজ্য থেকে এটুকুই কোশ্চেন, এটিই আমি পড়ছি। আমি এই কোশ্চেনটি রাজু শেঠের বই আর স্বদেশ সভ্যতা প্লাস ইউটিউব সবটি মিলেই আমি লিখছি। বিশেষ করে এই চারটা খুব ভালো করে পড়বা। এখান থেকে একটা কাব্যগ্রন্থ হয়তো দিয়ে দিতে পারবে, বা কার রচনা, বা গুপ্ত যুগের একজন চিকিৎসকের নাম। গুপ্ত যুগের থেকে কিন্তু স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বিজ্ঞান এটি সবটিই আছে। আমি এই কোশ্চেনটি তো তোমাদের সঙ্গে আলোচনা করছি, ওই প্লাস আমি রাজু শেঠের বইয়ের যে গুপ্ত সাম্রাজ্যের যে স্থাপত্য ভাস্কর্য আছে, রাজু শেঠের বইয়ের ভিতরে একটা পেজের মধ্যে স্থাপত্য ভাস্কর্যটা আছে, একটু মানে পিছনের দিকে গেলে এটা পাওয়া যায়। তোমরা পাইছো কিনা জানি না, আমি পিডিএফে দিয়া দিছি ডেসক্রিপশন থেকে, তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে লইও। এই পেজটা জাস্ট একবার চোখ বুলাইয়া লইবা। আমি যে কোশ্চেনটি দিছি এই কোশ্চেনটিও এই পেজের মধ্যে আছে, তবুও একটু যদি কোনো কোশ্চেন মিস যায় ইলেগা তোমরা একটু ওই পেজটা একটু পড়া লইবা। আমি ওই পেজটার পিডিএফ দিয়ে দিছি ডেসক্রিপশানে, তোমরা ডাউনলোড করে লইও। আর এই কোশ্চেনটি একটু কষ্ট করে লেখা লইবা। তোমরা আছে না পিডিএফ দিয়ে দিয়া তোমরা একদম আরও আলস্য করে লাইতাছি আমি। তোমরা সব হাতের কাছে পিডিএফ ফট করে লইয়া লাইতাছ, যখন ভিডিও দেখি মানে পুরা ভিডিওটা দেখবা, সাথে কোশ্চেনটি লিখবা, তোমরারই ভালো হইব। লেখার সাথে সাথে তোমরা শিখাও হইয়া যাইব, সঙ্গে তোমরা হ্যান্ড নোটও হইয়া যাইব। তোমরা নিজের হাতে নোটও হইয়া গেল, তোমরা শুনতে শুনতে শিখাও হইয়া গেল। আর যদি পিডিএফটা শুধুমাত্র ডাউনলোড করে রাখো, ওই ডাউনলোডেই থাকা যাইব, তোমরা আর পড়তা না। আর এভাবে যখন ভিডিও দেখি লিখবা, তোমরা লেগেই ভালো হইব, তোমরা লিখতে লিখতেই শিক্ষা লাইবা। আমি কিন্তু এমন করেই লিখছি। এখানে যে আমি কোশ্চেনটি দিছি এটি বই ইউটিউব দুটোটা মিলিয়ে আমি দিছি, ঠিক আছে। এরপর আমি পল্লব যুগের চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য। পল্লব যুগের থেকেও রাজার নাম ফরম লাগতো না, যে এটি আছে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এটি পড়লেই হইব। তো পল্লব যুগের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ওই টপিকটা আমি দিয়া দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। সবাই ভালো করে পড়ো। অনেকজনে কইতাছ দিদি পরীক্ষা মনে হয় হইতো না, পরীক্ষা আমি কিচ্ছু কইতাম না। তোমরা খুশি, তোমরা যদি মনে করো যে পরীক্ষা হইতো না তাহলে পড়িও না, কিন্তু আমি যতটুকু জানি পরীক্ষা হইব 2024-এ। 23-এ হয়েছে না, 2024-এ পরীক্ষা একদম 100-এ 100 হইব।